সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য পরামর্শমূলক অনুষ্ঠান জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24 দেখবার জন্য। দর্শক, একজন মানুষ শারীরিকভাবে ঠিক কেমন আছে সেটা বোঝার জন্য আমরা প্রথমেই যেই জিনিসটি মাপতে চাই বা জানতে চাই সেটা সম্ভবত রক্তচাপ। আর এই রক্তচাপকে নিয়ে যখন আমরা দেখতে পাই সেটা একটু বেশি হয়ে যাচ্ছে বা উচ্চ রক্তচাপ হয়ে গেছে, তখন কিন্তু চিকিৎসক থেকে শুরু করে পরিবারের সবারই একটু মাথায় সূক্ষ্ম ভাঁজ পড়ে যায়। এই চিন্তা থেকেই আমরা আমাদের আজকের আলোচনার বিষয় রেখেছি উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক। আমরা অত্যন্ত আনন্দিত এই বিষয়ে কথা বলার জন্য আমাদের অনুষ্ঠানে আজ আমরা উপস্থিত করতে পেরেছি এমন একজন ব্যক্তিত্বকে, যিনি শুধুমাত্র এই উচ্চ রক্তচাপ কিংবা হৃদরোগ নিয়েই নয়, তিনি মানুষের জনসচেতনতার জন্য অনেক কাজ করে চলেছেন। একজন কার্ডিওলজিস্ট এবং ইন্টারভেনশন কার্ডিওলজিস্ট ডক্টর সমীর কুমার কুণ্ড সহযোগী অধ্যাপক হিসেবে কাজ করছেন জাতীয় হৃদরোগ হাসপাতাল, ইনস্টিটিউট এবং হাসপাতালে। স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে, চ্যানেল 24 জিসকা ফার্মাকে এবং দর্শকদের স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠান দেখার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও। দর্শক, টিভি স্ক্রলে দেখানো নাম্বারে আপনারা কিন্তু সরাসরি আমাদের সাথে প্রশ্ন করতে পারেন। আপনার জানার কিছু থাকলে তো অবশ্যই জানাবেন, এবং আমরা আশা করছি যে আজকের আলোচনা থেকে আপনারা একটু ভিন্ন মাত্রার তথ্য পাবেন, কারণ আমরা একেবারেই তাত্ত্বিক আলোচনায় যাব না, আমরা একেবারেই জীবন ঘনিষ্ঠ যে বিষয়গুলো আসলে উপেক্ষিত হয় সেই বিষয়গুলো নিয়েই হয়তো শুরু করব। আমার মনে পড়ে আমি একজন রোগীকে আমার ইন্টার্ন লাইফে ব্লাড প্রেশার মাপছিলাম, তো মাপার পরে সে আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি প্রেশার আছে। আমি বললাম না না, আপনার প্রেশার নাই, চিন্তা করার কারণ নাই। একটু পরে দেখলাম ওই রোগীর কাছ থেকে কান্নাকাটির রোল উঠেছে, কারণ সে বলছে যে ডাক্তার বলেছে আমার প্রেশার নাই, আমি তো তাহলে বাঁচবো না। তো বিষয়টা যদি একটু ক্লিয়ার করে শুনতে চাই আপনার কাছে, আসলে রক্তচাপ বিষয়টা কি এবং উচ্চ রক্তচাপ কখন, এবং রক্তচাপ যদি না থাকে তখন কি হতে পারে? ধন্যবাদ আপনাকে। আসলে উচ্চ রক্তচাপ বা ব্লাড প্রেশার নিয়ে কিন্তু মানুষের মিথ, ভাবনা বা কল্পনার জগৎটা কিন্তু অনেক বিস্তৃত। তো প্রথমে আসি যে রক্তচাপটাকে, হার্টের কিন্তু দুইটা কাজ। একটা হচ্ছে সে সংকোচন করে শুদ্ধ রক্তটাকে শরীরের সব অঙ্গে পৌঁছায় দেয় হচ্ছে রক্তনালীর মাধ্যমে। যখন দেয় তখন রক্ত যখন প্রবাহিত হয় সে দেয়ালে একটা চাপ দেয়। সেই চাপের ফলে কিন্তু রক্তটা আমার পা পর্যন্ত পৌঁছায়, ব্রেন পর্যন্ত, সারা শরীরের সব অংশে। এইটা যখন স্বাভাবিক থাকে তখন আমরা বলি স্বাভাবিক রক্তচাপ। কিন্তু যখন এটা ক্রমাগতভাবে বেশি থাকে তখন আমরা বলি উচ্চ রক্তচাপ। তো এই যে মাপটা কখন আমি উচ্চ রক্তচাপ বলবো, এটা কিন্তু অনেক সময় বারবার পরিবর্তন হচ্ছে। যেমন 2017 সালে বলছিল যে 130 উপরেরটা আর নিচেরটা যদি 80-র উপরে হয় তাহলেই রক্তচাপ। কিন্তু 18, 19, 20, 21, 22, 23 এখন এইগুলো বলছে যে একজন পূর্ণবয়স্ক মানুষ যার 18 বছরের বেশি বয়স, তার রক্তচাপ যদি উপরেরটা, যেটা আমরা সিস্টোলিক ব্লাড প্রেশার বলি, সেটা যদি 140 মিলিমিটার মার্কারির বেশি হয় এবং নিচেরটা যদি 90 মিলিমিটার মার্কারির বেশি হয়, তাহলে অনেকেরই জানতে থাকে তাহলে নর্মালটা কত। তো নর্মাল বলতে বুঝি আমরা একেবারে নর্মাল, যেটাকে অপটিমাল ব্লাড প্রেশার বলি, সেটা এই বয়সের ক্ষেত্রে 120-80। এই 120-80 আর এই যে 140 বললাম, এই জোনটাকে কেউ বলে নর্মাল, তার থেকে একটু বাড়লে বলে হাই নর্মাল। তো এখন ব্লাড প্রেশারের যদি আমরা এখন 2023 সালের গাইডলাইন দেখি, ওরা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 করেছে। তো গ্রেড 1 হচ্ছে যে 140-90-এর উপরে, গ্রেড 2 হচ্ছে 160-100-এর উপরে, গ্রেড 3 হচ্ছে 180 এবং 110-এর উপরে। কাজে এই কারোর ব্লাড প্রেশার যদি 140 থেকে 159 হয় আর এদিকে 90 থেকে 99 হয়, তখন আমরা তাকে বলি স্টেজ 1 হাইপারটেনশন। তো এইটা বলি কিন্তু একবার মেপে বলি না। তো প্রথম কথা হচ্ছে যে আমাদের আগামী সপ্তাহে, আগামী শুক্রবারে বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস। তো সেই দিবসের প্রতিপাদ্য হচ্ছে যে সঠিক উপায়ে আপনার রক্তচাপ মাপুন। শব্দটা কিন্তু এখানে সঠিক উপায়ে। 2 নম্বর, সেটাকে নিয়ন্ত্রণ করুন। যদি সঠিক উপায়ে মাপেন, যদি নিয়ন্ত্রণ করেন, তাহলে আপনি দীর্ঘজীবী হবেন। এটাই হচ্ছে গতবার এবং এবারের একই প্রতিপাদ্য। এটা হচ্ছে উচ্চ রক্তচাপ। আমরা চমৎকার একটা শব্দ শুনতে পেলাম আপনার কাছ থেকে, যে সঠিক উপায়ে রক্তচাপ মাপুন। আমরা তো হরহামেশাই রক্তচাপ মাপছি, যে কেউই মাপছে, অনেক সময় আমরা শিখিয়েও দিচ্ছি বাসার একজন মানুষকে যে আপনি প্রতিদিন প্রতি সপ্তাহে মেপে দেখবেন। এই যে সঠিক শব্দটা যুক্ত হলো, এটা কেন? এটা কি মাপার জন্য অন্য কোনো ক্রাইটেরিয়া আছে, বা এটা কি ক্রাইটেরিয়াটা রোগীর ক্ষেত্রে প্রযোজ্য না
যিনি মাপবেন তার ক্ষেত্রেও? এটা সবার জন্য। যেমন ধরুন এটা কিন্তু কোনো ব্লাড টেস্টের মতো না যে আপনি ডায়াগনস্টিক সেন্টারে দিয়ে দিবেন সেটা ক্যালকুলেট করে আসবে। এটা কিন্তু মাপতে হবে যে যিনি মাপবেন তারও যেমন গুরুত্ব আছে, যেখানে মাপা হবে সেটারও গুরুত্ব আছে, এবং যে রুগী তারও কিছু জিনিস মানতে হবে। তাহলে আমি যে যার মাপা হবে সেটাই বলি যে ব্লাড প্রেশার মাপার আধা ঘন্টা আগে সে কোনো শারীরিক পরিশ্রম, ব্যায়াম এটা করতে পারবে না। ধূমপান, মদ্যপান, কফি বা খুব বেশি খাবার এটা খেয়ে আসবে না আধা ঘন্টার মধ্যে। আচ্ছা। এবং আমরা যেটা বলি না যে রোগী অনেকক্ষণ অপেক্ষা করে বা অনেক দূর থেকে আসে, প্রস্রাবের চাপ সহ যদি প্রস্রাবের চাপ থাকে তাহলে কিন্তু আমাদের বডির অটোনমিক যে নার্ভাস সিস্টেম সেটা অলরেডি স্টিমুলেটেড থাকে, তখন কিন্তু ব্লাড প্রেশার বেশি হবে। আচ্ছা। মাপার ঠিক 5 মিনিট আগে রোগী একটা জায়গায় বিশ্রামে বসবে, শারীরিক এবং মানসিক বিশ্রাম নেবে, যে সে ওই সময়ও যদি টেন্স থাকে তাহলে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। কাজে হচ্ছে রোগীর করণীয় কি, তাহলে সে আধা ঘন্টা আগে এই কাজগুলো করবে না, 5 মিনিট বিশ্রাম নেবে এবং কুল থাকার চেষ্টা করবে। কিন্তু আমাদের রোগীদের বা মানুষের হয় কি যে যখনই খারাপ লাগছে তখনই সে প্রেশারটা মাপতে চায়। এটা কিন্তু আমাদের বডির প্রোটেক্টিভ মেকানিজম যাই বলেন যে অটোমেটিক্যালি একজন মানুষের ব্লাড প্রেশার বেড়ে যেতে পারে। আচ্ছা। কিন্তু আধা ঘন্টা রেস্ট নিলে কিন্তু কুল ডাউন হবে। আমরা কিন্তু সেই কুল ডাউন ব্লাড প্রেশারটাই চাচ্ছি। জি। এবার যে ঘরে মাপা হবে, দেখেন একটা বাজারের মধ্যে মাপছেন, ব্যস্ত জায়গায় মাপছেন, ফলস রিডিং আসবে। যে ঘরটা কোলাহল মুক্ত হবে, তার তাপমাত্রাটা ঠিক থাকতে হবে। এবার রুগী এবং যে মাপবে তাদের মধ্যেকার ব্যাপার। রুগীকে বসতে হবে একটা চেয়ারে, সামনে একটা টেবিল থাকবে, বসাটা হবে পা দুইটা আমরা কিন্তু ক্রস করে বসি, এটা না, পা দুইটা পাশাপাশি থাকবে এবং পায়ের পাতা ফ্লোরে থাকবে। আচ্ছা। এবং আমাদের হাঁটু যে অংশটা বা তার উপরের উরু যে অংশটা এটা চেয়ারের সঙ্গে ফিক্স থাকবে। এবং চেয়ারের কিন্তু একটা পিছনের অংশ থাকে, এটা আমরা ব্যবহার করি না, আমরা সামনে বসি, বাঁকা হয়ে বসি, এটা কিন্তু রেস্ট থাকবে। আচ্ছা। এবং হাতটা থাকবে টেবিলে, এই বাহু থাকবে হার্টের লেভেলে, কারণ আমরা হার্টের সাথে রক্তচাপটা মাপছি। এবং সমস্যা হয় কি যে ব্লাড প্রেশারের যে কাপটা, এটা যদি আপনি ছোট কাপ দিয়ে মাপেন ব্লাড প্রেশার বেশি হবে, বড় কাপ দিয়ে যদি মাপেন ব্লাড প্রেশার কম হবে। কাজেই তিনটা সাইজের ব্লাড প্রেশার, বাচ্চাদের জন্য একরকম, স্বাভাবিক যাদের গড়ন তাদের একরকম, যারা মোটা তাদের গড়ন। কাজে এইটাও যদি না হয় তাহলে কিন্তু ব্লাড প্রেশার মাপাটা ভ্যারি হচ্ছে। তারপরে যখন মাপা হবে তখন দুইজনই, যে মাপবে এবং যার মাপা হবে, তারা কিন্তু গল্প করবে না, কথা বলবে না, একজন মোবাইল দেখবে না, তাহলেও কিন্তু পার্থক্য হতে পারে। এবার যিনি মাপবেন তিনি যদি প্রথমবার রোগী হয় তাহলে দুই হাতেই মাপবেন, তার দুই হাতের পার্থক্য আছে কিনা এটা দেখতে হবে। এবার প্রথমবার মাপার পরে যদি দেখে যে এটা 130-85 কম, তাহলে কিন্তু বেশি মাপতে হবে না। কিন্তু যদি 130-85 বেশি হয় তাহলে তাকে 3টা মাপ নিতে হবে 1 মিনিট পর পর। প্রথম মাপটা ওই টেনশনের জন্য বেশি হবে, ওটা বাদ দিতে হবে। তার প্রেশার মাপছে, সে কিন্তু অ্যালার্ট হয়ে যাচ্ছে, কিন্তু সে দ্বিতীয় তৃতীয়টার ব্যাপারে কিন্তু অ্যালার্ট থাকছে না। তো শেষের দুইটার গড় করে যদি বেশি হয়, সেই গড়টা বলছিলাম যদি 140-90 বেশি হয়, কিন্তু সেটা একটা মাপে না, কমপক্ষে 3টা মাপে যদি ক্রমাগত, একই দিনে 3টা মাপে, একই দিনে না, আবার আসলে একই দিনে তো তার যে কোনো কারণে বাড়তেই পারে, এক সপ্তাহ পরে বা তার 2 সপ্তাহ পরে 3টা মাপে যদি ক্রমাগত 140-90 এর বেশি হয়, তখনই আমরা বলি আপনার গ্রেড 1 হাইপারটেনশন। এবার হাইপারটেনশন নিয়ে আমরা আবারও চলে আসবো আপনার কাছে। একজন দর্শক আছে আমাদের ফোনের লাইনে, তার ফোনটি নিচ্ছি। হ্যালো। হ্যালো দর্শক, আপনি কি আমাদের সাথে আছেন? আমার নাম মুস্তফা কামাল, যাত্রাবাড়ি, ঢাকা থেকে আমি প্রত্যুষী। জি দর্শক, আপনার বয়সটা বলুন। জি, আমার বয়স হচ্ছে 57। জি, আমি প্রথমেই সম্মানিত ডক্টর আমার স্যারকে ধন্যবাদ দিই যে আজকে ছুটির দিনে সাপ্তাহিক ছুটি বাদ দিয়ে বলবো যে আমাদের এই যে সাধারণ মানুষের জন্য যে উনি বিভিন্ন পরামর্শ দিচ্ছেন, এর জন্য স্যারের প্রতি আমার কৃতজ্ঞতা। ধন্যবাদ আপনাকে। আপনাকেও অনেক ধন্যবাদ। জি বলুন। আমার দুটো প্রশ্ন থাকবে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে আমার বয়স 57। আমরা যারা খুব সাধারণ মানুষ, আপনি জানেন সমাজের আরো খুব খেটে খাওয়া মানুষ আছে, এরা অনেকেই এই ব্যস্ততার জন্য, জীবন জীবিকার জন্য তার প্রেশার কত সেটাই সে জানে না। হঠাৎ অসুস্থ হয়ে গেলে আমরা প্রেশার মাপি। তো আমার প্রশ্নটা হচ্ছে আমার এই বয়সে একজন মানুষের প্রেশার কত থাকা উচিত, কত থাকা ভালো, বা কি করলে প্রেশারটা আমরা স্বাভাবিক রাখতে পারি, কোন ধরনের কাজ করলে বা খাদ্য গ্রহণ করলে? আর দ্বিতীয় প্রশ্ন, আমি ঢাকায় থাকি স্যার, নাটোরের একজন লোক, উনি একজন ভ্যান চালক, উনি 40 বছর বয়স, যদি আপনার জানা থাকে, উনি খুবই কষ্ট, তার হাত পা খুব জ্বালা পোড়া করে,
হাত পা ঘেমে ওঠে, মাঝে মাঝে হাত পা শরীর জ্বলে ওঠে, এটা অনেকটা মরিচের মতো। এই চিকিৎসাটা করতে কোন ধরনের ডাক্তারের কাছে আমি যেতে পারি, যদি আপনার অভিজ্ঞতা আমাকে বলেন। দর্শক আপনাকে আসলে অনেক ধন্যবাদ, আপনি অনেক চমৎকারভাবে প্রশ্নগুলো করছিলেন এবং খুব সুন্দরভাবে বলছিলেন। আমরা স্যারের কাছে যাব। স্যার, উনি প্রথমে ওনার সমস্যাটা যদি বলতেন, বা উনি যেই প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে যে ওনার বয়স 57। তো ওনার যেটা বলছেন যে কত হলে বেশি হবে, সেটা হচ্ছে যে ওইটাই, যে উপরের রক্তচাপ যেটা আমরা বলি, যে আমরা লিখি না এত বাই এত, অবলিক দিয়ে লিখি, সেটা হচ্ছে উপরটা যদি 140 মিলিমিটার মার্কারি বেশি হয় এবং নিচেরটা 90 মিলিমিটার মার্কারি বেশি হয়, কমপক্ষে 3টা মাপে। এটা বলি আমরা হচ্ছে অফিস বা ক্লিনিক মাপে। কিন্তু এখন কিন্তু এটাতে হয় কি, যে ডাক্তারের কাছে গেলে বা ক্লিনিকে গেলে মানুষের রক্তচাপ বেড়ে যায়, এটা হোয়াইট কোট হাইপারটেনশন। তো এইটাকে অ্যাভয়েড করার জন্য আমরা রোগীদেরকে বলি যে আপনার বাড়িতে ব্লাড প্রেশার মাপেন। সে যদি বাড়িতেও মেপে ক্রমাগত 135 এবং 85 বেশি হয়, এখানে কিন্তু মাপটা 5 কমে যাচ্ছে, তাহলে সে বাড়িতে মাপতে পারে, মেপে তার হোম কন্ডিশনে। এখন যে অটোমেটেড মেশিন পাওয়া যায়, এটা দিয়ে করতে পারবে। যদি বাড়িতে ক্রমাগত 135-85 বেশি হয়, তাহলে কিন্তু আমরা তাকে গ্রেড 1 উচ্চ রক্তচাপ বলবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, উনি বলেছিলেন যে ওষুধ ছাড়াও কিভাবে কন্ট্রোল করা যায়। তো সেটার মধ্যে হচ্ছে যে প্রথমে যদি বলি যে ওজন যদি কমানো যায়, 1 কেজি ওজন কমলে 1 ব্লাড প্রেশার কমে। সে যদি স্বাস্থ্যকর খাবার খায়, এটা কিন্তু অনেক কস্টলি খাবার না, তার সাধ্যের মধ্যে, যে খাবারের মধ্যে শাক সবজি ফল মাছ, এটা তার সাধ্যের মধ্যে যেটাই খাক, এটাই লাভ আছে। তারপরে সে যদি মনে করে যে আমি মাংস খাবো, তো হাঁস মুরগি যেটা যাদের 2 পা, তাদের হচ্ছে চামড়া ছাড়া খেতে হবে। এবং অনেকে প্রশ্ন করে যে আমরা কি 4 পায়ের রেড মিট খেতে পারবো কিনা। তো রেড মিট কিন্তু আমরা অত বেশি খাই না, কিন্তু যেটা করি যে এত বেশি মশলা লবণ তেল ব্যবহার করি সেটা। আর মাংস যখন হিট হয়ে যায়, তখন মাংসের থেকে চর্বিটা গলে কিন্তু ঝোলের মধ্যে চলে আসে। কাজে এই ধরনের রুগী যারা হাইপারটেনশন বা হার্টের রুগী বা মেটাবলিক আছে, তারা যদি খেতেই চান, তাহলে 1-2 টুকরা মাংস খেতে পারবেন, তাও সপ্তাহে 1 থেকে 2 বার, কিন্তু হচ্ছে যে ঝোল ছাড়া। তারপরে হচ্ছে দুধের খাবার নিয়ে মানুষের খুব হেডেক থাকে, যে দুধের খাবার বলে হচ্ছে শর্ট ছাড়া, এবং টক দই খেতে পারবে। কিন্তু দুধের যে বাকি খাবারগুলো আমরা খাই মিষ্টি দিয়ে বা কেউ লবণ দিয়ে, এটা খাওয়া যাবে না। ডিম নিয়ে অনেক মিথ আছে যে ডিম খেলে কি হয়। তো এখন গবেষণায় বলা হচ্ছে এশিয়াতে বিশেষ করে যারা একটা ডিম খায়, তাদের হৃদরোগের ঝুঁকি কিন্তু অনেক কম। কাজেই ডাক্তারের যদি কোনো বিশেষ নিষেধ না থাকে, তাহলে সে একটা ডিম খেতে পারবে। এবার লবণ, যে এই যে লবণ আমরা বলি না লবণের মতো ভালোবাসা, লবণ ছাড়া চলে না, এই লবণ হচ্ছে উচ্চ রক্তচাপের সাথে সরাসরি জড়িত। তো এই লবণের পরিমাণ হচ্ছে যে একজন মানুষের রান্নায় 1 চা চামচ বা 5 গ্রাম, এর বেশি না। তো একজন মানুষের বাড়িতে ধরেন 4 জন লোক আছে, সে তার রান্নার বাজেটে 4 চা চামচ লবণ, এ দিয়ে তার সারাদিনের রান্না করতে হবে, 1 তরকারি হোক আর 10 তরকারি হোক। এবং লবণ, এটা আমরা ডাক্তাররা বলি কাঁচা খাবেন না, সে ভেজে খায়, সে এমনি লবণ না খেয়ে অন্য লবণ খায়, লবণটাই তার জন্য টক্সিক। এই লবণ তো বাদ দিল, কিন্তু বাজারে যে আপনি প্যাকেটজাত খাবার খাচ্ছেন, চিপস খাচ্ছেন, যা কিছু খাচ্ছেন, এটা কিন্তু প্রচুর লবণ আছে। কাজে এই লবণ ছাড়লেও লবণাক্ত খাবারটা বাদ দিতে হবে। এবার কার যদি চিকিৎসকের নিষেধাজ্ঞা না থাকে, যেমন যাদের কিডনির সমস্যা থাকে, পটাশিয়াম বেশি থাকে, তাদের বলা হয় ফলটাকে অ্যাভয়েড করতে, যাদের মধ্যে পটাশিয়াম বেশি আছে। কিন্তু এটা যদি না থাকে, তাহলে যদি কেউ ফল খায়, তাহলে কিন্তু তার 4 ব্লাড প্রেশার কমতে পারে। আর যেটা খাবারের কথা বলছিলাম, তাতে কিন্তু 11 ব্লাড প্রেশার কমতে পারে উপরেরটা। এবার যদি কেউ প্রতিদিন 30 মিনিট হাঁটে বা সপ্তাহে 150 মিনিট হাঁটে, তাহলে কিন্তু তার 4 বা 5 ব্লাড প্রেশার কমে যেতে পারে। আর একটা হচ্ছে যে আমাদের যে বদনেশা, ধূমপান, মদ্যপান, অন্য ড্রাগস, তামাকের যত ধরনের প্রোডাক্ট, এটা বাদ দিলে কিন্তু 4 থেকে 5 ব্লাড প্রেশার কমে। তো এগুলো তো বললাম নন ফার্মাকোলজিক্যাল মেথড। কিন্তু আমরা যেটা যত্নই নেই না, শরীরের ঘুম, যে রাতের ঘুমের সময় কমপক্ষে 7 ঘন্টা ঘুমাইতে হবে। এটা না করে যদি আপনি সব কিছু করেন, হবে না। কারণ ঘুমের মধ্যে ব্লাড প্রেশার 10 থেকে 20% কমতে হবে, যেটাকে বলে নকটার্নাল ডিপিং। কারোর ব্লাড প্রেশার যদি এটা না কমে বেড়ে যায়, তাদের স্ট্রোক বা হার্ট অ্যাটাকের ঝুঁকি অনেক বেশি। তারপর হচ্ছে যে আমাদের বিষণ্ণতা, আমাদের দুশ্চিন্তা, আমাদের পাওয়া না পাওয়া, স্ট্রেসফুল কন্ডিশন, এটা অ্যাভয়েড করতে হবে। তার সাথে যোগ কিন্তু এয়ার পলিউশন। আমাদের যত হৃদরোগে মৃত্যু হয়, তার 25% কারণ কিন্তু বায়ু দূষণ, তার সাথে হচ্ছে শব্দ দূষণ। তো এই জিনিসগুলো যদি আমরা অ্যাভয়েড করতে পারি, তাহলে আমরা ওষুধ অ্যাভয়েড করতে পারি। ওষুধ খেলেও ব্লাড প্রেশারটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। কাজে এই ফার্মাকোলজিক্যাল মানে
ওষুধের পাশে নন ফার্মাকোলজিক্যাল মানে জীবনযাত্রা, আপনার জীবনটাকে একটা ছন্দের মধ্যে নিয়ে আসতে হবে, তাহলে মনে হয় আমার দর্শক তার পাবে। এবং সেকেন্ড যেটা ওনার হাত পা জ্বালা পোড়ার কথা বলছিলেন, যেটা আসলে যে অনেক সময় কারো যদি ঘাড়ের সমস্যা থাকে, কোমরের সমস্যা থাকে, মানে স্পাইনের, তাদের স্পাইনের যে নার্ভ রুটের কম্প্রেশনের জন্য সেটাই জ্বালাপোড়া করতে পারে। কারোর রক্তশূন্যতাই হতে পারে, কারোর ডায়াবেটিসের কারণে হতে পারে, কারোর কিডনির জটিলতার কারণের জন্য হতে পারে, কারোর ভিটামিনের ঘাটতির জন্য হতে পারে। কাজে এই যে ওনার যে জ্বালাপোড়া হচ্ছে, তারপরে ডায়াবেটিস রোগী বললাম যে, আর মহিলা হলে সাধারণত পোস্ট ম্যানোপোজাল বা পেরিম্যানোপোজাল টাইমে এই ধরনের বার্নিং, হট ফ্লাশ এগুলো হতে পারে। কাজে উনি একজন ডাক্তারের সঙ্গে দেখা করে যেটা কোন কারণে হচ্ছে জ্বালাপোড়াটা, অনেক সময় মানসিক কারণেও হয়, এটা দেখে নিতে হবে। মোটা দাগে উনি সম্ভবত একজন মেডিসিন বিশেষজ্ঞের কাছে গেলে উপকৃত হবেন। আমরা আসলে আলোচনায় অনেক কিছু জানতে পারছি। এই মুহূর্তে আমাদের একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক দেখছেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিএলই মেডিকেল 24, একটা ছোট্ট বিরতি নিব, কিছুক্ষণের মধ্যেই চলে আসবো। আমাদের সাথেই থাকবেন আশা করছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও চলে এসেছি জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24 নিয়ে। আজ আমরা কথা বলছি উচ্চ রক্তচাপ, এক নীরব ঘাতক, এবং আমাদের সাথে আছেন হৃদরোগ বিশেষজ্ঞ ডক্টর সমীর কুমার কুণ্ডু, সহযোগী অধ্যাপক হিসেবে আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাদের ফোন পাচ্ছি টিভির স্ক্রলে দেখানোর নাম্বারে, আপনারা কিন্তু ফোন করতে পারেন এবং জেনে নিতে পারেন আপনার মনে যদি কোনো প্রশ্ন থাকে। আমরা কথা বলছিলাম উচ্চ রক্তচাপ নিয়ে, শুনছিলাম আসলে কত জায়গায় কত জ্ঞানের ঘাটতি আছে আমাদের, যে আমরা জানতেই পারছি না এইসব কারণে উচ্চ রক্তচাপের ভুল রিডিং আসতে পারে। আমরা আরেকটা বিষয় প্রায়শই দেখি, রোগীরা বলে যে আসলে আমার রক্তচাপ স্বাভাবিকই থাকে, যখন বাড়ে আমি বুঝতে পারি, আমার ঘাড়ের কাছে শিরশির করতে থাকে, বা এটা হলেই তাদের মনে হয় যে তখন একটা ওষুধ খেলেই ঠিক হয়ে যায়। এই প্রসঙ্গে আসলে প্রশ্ন আপনার কাছে আমার দুটার। এক হচ্ছে যে উচ্চ রক্তচাপ হলে পরে সেই ওষুধ কি সবসময়ই খেতে হয়? আর এই যে ঘাড়ে শিরশির করে, এটাই কি উচ্চ রক্তচাপের লক্ষণ? প্রথম বলছিলেন যে আপনি নীরব ঘাতক, যে এটা কিন্তু আপনার ক্ষতি করেই প্রমাণ করে যে আমি ছিলাম। জি, এই যে মানুষের ফিলিংস না, কারোর হয়তো খুব বেশি বেড়ে গেলে, কারণ হার্ট থেকে খুব কাছে কিন্তু ব্রেন, কাজে যখন ব্লাড প্রেশারটা বেশি থাকে, সব থেকে বেশি প্রেশার কিন্তু ব্রেনকেই দিতে হয়, তার কারণ ব্লাড প্রেশারটা হার্টের থেকে উপরের দিকে যাচ্ছে। কাজেই সিমটমগুলো, ফিলিংসগুলো সব কিন্তু ব্রেন কাঁধ রিলেটেডই। ধরে নেওয়া হচ্ছে যে এখান থেকে ধমনীটা যাচ্ছে, তো সে যাওয়ার সময় হয়তো গরম লাগছে কারণ, এটা ফিলিংস, কিন্তু এটা হয় না। তারপরে তার মাথা ব্যথা হতে পারে, ঝিমঝিম করতে পারে, চোখে ঝাপসা হতে পারে, স্মৃতিশক্তি কমে যেতে পারে, এই ধরনেরগুলো অনুভূতি হতে পারে। কিন্তু উচ্চ রক্তচাপ সাধারণত কোনো উপসর্গ করে না জটিলতা ছাড়া। আচ্ছা, তো যে জটিলতাগুলো যেটা বলছিলাম যে ব্রেনের যে আমরা ঘাতক বলি, যেমন স্ট্রোক, এটা রক্তনালী বন্ধও করতে পারে, ছিঁড়েও ফেলতে পারে, মানে ইসকেমিক স্ট্রোকও করতে পারে, হেমোরেজিক করতে পারে, রক্তক্ষরণ করতে পারে, ইনকেফালোপ্যাথি, যে হঠাৎ করে সে অজ্ঞানের মতো হয়ে যাচ্ছে, আবল তাবল বকছে, কোনো জ্ঞান নেই, এটা ইনকেফালোপ্যাথি। আবার দেখবেন কিছু মানুষ আছে যে ডিমেনশিয়া নিয়ে প্রেজেন্ট করে, কিছুই মনে করতে পারছে না। তাই দেখেন ব্রেনের যতগুলো জিনিস, ঘাতকটা সে কীভাবে হচ্ছে। এবার যদি আমরা ব্রেন থেকে একটু নিচে নামি, একদম মূল্যবান জিনিস চোখ। এই চোখের রক্তনালীর উপরে যখন প্রেশার হচ্ছে, তখন চোখের রেটিনাতে চেঞ্জ হচ্ছে, রেটিনোপ্যাথি, আস্তে আস্তে সে অন্ধ হয়ে যেতে পারে, হঠাৎ করে একদিন ব্লিডিং হয়ে সে অন্ধ হয়ে যেতে পারে সাডেন। এবার যদি আমরা আসি যে হার্টের সবগুলো অসুখ করতে পারে, হার্টকে প্রসারিত করে, হার্টের মাংসপেশিগুলোকে মোটা করে ফেলে, হার্ট বিশ্রাম নিতে পারে না, হার্ট বিশ্রাম নিতে না পারলেও কাজ ছেড়েই দেয়, যে আমি যদি বিশ্রামই নিতে না পারলাম, কেন আমি সারাদিন এই সংকোচন করতে যাব। তখন একটা হার্ট ফেলিওর হয়, ডায়াস্টোলিক হার্ট ফেলিওর। এই যে আমরা অ্যানজাইনা বা বুক ব্যথা বলি, এটা হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, অনিয়মিত হৃদস্পন্দন এটা হতে পারে, হার্ট ফেলিওর যেটা বলছিলাম সেটা হতে পারে। তারপরে যেটা আমাদের মহাধমনী থাকে, অ্যাওর্টা বলি, ব্লাড প্রেশার বাড়তে বাড়তে ওটা স্ফীত হয়ে যায়, একসময় ফটাস করে ছিঁড়ে যায়, এরকম মনে হয়। রুগী এসে বলে যে আমার কি যেন ভিতরে ছিঁড়ে গেল, তারপর কিন্তু রুগীটা মারা যেতে পারে সম্ভাবনা, অ্যাওর্টিক ডিসেকশন বলি সেটা। আচ্ছা আচ্ছা, তাহলে হার্ট গেল। এরপর যদি আমাদের গুরুত্বপূর্ণ ধরি
কিডনিতে যদি ক্রমাগত এই উচ্চ রক্তচাপ যেতে থাকে তখন কিন্তু আস্তে আস্তে কিডনি বিকল হয়ে যেতে পারে। আবার কিডনি যদি অন্য কারণে বিকল হয়, ফেইলিওর, সেও কিন্তু ব্লাড প্রেশার করতে বাড়াতে পারে। পারে। এবার যেহেতু প্রেশারটা আমরা রক্তনালীর মধ্যেই দেখছি, হাতে পায়ে শরীরের যেখানে রক্তনালী আছে সেখানেই অসুখ করতে পারে। যেমন হঠাৎ করে এক পা অবশ হয়ে গেল, সে হাঁটতে পারছে না, হাঁটলেই তার পা ব্যথা করছে। কাজে এই যে ঘাতক বলি আমরা একটা মানুষের জীবন নাশকারী, তার কর্মক্ষমতা লোপ পাওয়া দেওয়ার ক্ষেত্রে সবগুলোই কিন্তু উচ্চ রক্তচাপের সাথে। এই জন্যই বলা হচ্ছে নীরব ঘাতক, বাকিগুলো হয়তো আপনাকে উপসর্গ করে। আর রক্তচাপের ওষুধ কিন্তু আমরা প্রথমে শুরু করি না। যেমন বেশিরভাগ মানুষই হয় কি, সে যেটা আমরা প্রথমেই বলছিলাম, সে হঠাৎ করে গেল, খারাপ লাগছে, দৌড়ায় গেল, একটা দোকানে গেল, দাঁড়ালো, একটা প্রেশার কোনো রকমে মাপলো, ব্লাড প্রেশার বেশি হলো, দোকানদার বা জিপি কেউ তাকে ওষুধ দিয়ে দিল। এই যে হঠাৎ করে যে বাড়লো, সেটাকে যদি হঠাৎ করে আপনি কমান, তাহলে কিন্তু এটা আরেকটা বিপদ, যে হঠাৎ করে কমানো যাবে না এবং ওই সময় ব্লাড প্রেশার মাপা যাবে না। তাকে রেস্ট নিয়ে আধা ঘন্টা যেভাবে বলছিলাম তারপরে মাপতে হবে। এইবার চিকিৎসক যদি তাকে দেখেনি যে তার স্টেজ 1 হাইপারটেনশন, যে 140 থেকে 159 আর নিচেরটা 90 থেকে 99, তখন কিন্তু চিকিৎসক রোগীকে প্রশ্ন করে যে আপনার ব্রেনের সমস্যা আছে কিনা, হার্টের আছে কিনা, কিডনির আছে কিনা, ডায়াবেটিস আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, বয়সটা একটু বেশি কিনা, হাতে পায়ের রক্তনালীর সমস্যা আছে কিনা। তো এইগুলো থাকলে তখন কিন্তু স্টেজ 1-এ ওষুধ দেওয়া হয়। না হলে কিন্তু রোগীকে বলা হয় যে আপনি 3 থেকে 6 মাস পরে আবার আসেন, নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, আমরা এই প্রসঙ্গে আবারও আপনার কাছে এই প্রসঙ্গেই আসবো, কারণ আমাদের জানার আরো কিছু বাকি আছে। তবে একজন দর্শক আছে, তার ফোনটা নিয়ে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, আপনি কি জানতে চান? আমি স্যারের কাছে একটা প্রশ্ন করতে চাই। আমার বয়স হলো, নাম মোহাম্মদ মানিকগঞ্জ থেকে। যে আমি হলো, আমার বয়স হলো 31 বছর। আমি প্রেশার ওষুধ ছিল প্লাস খাই রেগুলার, প্রতিদিন রাত্রে একটা করে। আমার হলো এখন সমস্যাটা হচ্ছে পায়ে একটু মানে গিরের থেকে পা পর্যন্ত একটু ফুলে যাচ্ছে বসে থাকলে আর কি। কিন্তু আমি যখন রাত্রে আবার বালিশে উপর পাও দিয়ে ঘুমাই, পা ফুলাটা একটু কমে যায়, কিন্তু আবার পরের দিন আবার বিকালবেলা একই অবস্থা। এখন আমার কি ডাক্তারের পরামর্শ বা কোনো কিছু নেওয়ার দরকার আছে? আমি প্রায় 10 বছর যাবত খাচ্ছি প্রেশার ওষুধ। ধন্যবাদ দর্শক খুব সুন্দর করে বলার জন্য। যে সে কিন্তু তো সিডোপ্লাস যে ওষুধটা, এটার মধ্যে কিন্তু অ্যামলোডিপিন আর বিটা ব্লকার আছে। এই প্রশ্নটা আমরা করবই ভেবেছিলাম, কারণ অ্যামলোডিপিন যে অনেকেরই হয় গ্রুপের ওষুধগুলো, আসলে সব ওষুধ কিন্তু সবার জন্য না, বা একটা ওষুধ কিন্তু 1 লাখ লোকের যেমন আচরণ করবে একজনে নাও করতে পারে। তো যে ওষুধগুলো রক্তনালীকে প্রসারিত করে, তারা কিন্তু সেই জায়গাতে পানিটা বের করে দিতে পারে। আচ্ছা, তো এই যখন এই গ্রুপের ওষুধগুলো খায়, তাহলে পায়ের পাতা থেকে হাঁটু পর্যন্ত আসে না, পায়ের পাতা অ্যাঙ্কেল পর্যন্ত পা ফুলে যেতে পারে। তো এই ক্ষেত্রে এটা কিন্তু কোনো সমস্যা করে না। কিন্তু হচ্ছে যে পা ফুলা দেখতে খারাপ লাগে, জুতা পরলে টাইট মনে হয়। তো এই ক্ষেত্রে তখন রুগী আসলে আমরা অ্যামলোডিপিন যেটা আছে ওনার একটা কম্পোনেন্ট, ওইটাকে চেঞ্জ করে অন্য গ্রুপের ওষুধ দিয়ে দেওয়া হয়। তাহলে দেখা যাচ্ছে যে 5 থেকে 7 দিন পরে ওনার পা ফুলাটা কমে যায়। কারণ যখন উনি দাঁড়ায় থাকে বা কাজ করে, তখন তো পাটা ডিপেন্ডেন্ট, সব থেকে নিচের দিকে থাকে, কাজে যে কোনো ফ্লুইডই তার ওখানে জমা হয়। যখনই সে শুয়ে পড়ে, পাটা উঁচু রাখে, তখন আবার কিন্তু এটা নিচের উপরের দিকে চলে আসে। তো এই জন্যই ওনার যদি এটা সমস্যা হয়, উনি যে চিকিৎসককে দেখিয়েছেন তার কাছে গেলেই ওনার ওষুধের গ্রুপটা চেঞ্জ করে দিলে পা ফোলাটা কমে যাবে। এবং দর্শককে ধন্যবাদ যে আমাদের আলোচনার একটা জিনিস আগেই বলে ফেললাম। আমাদের সাথে আরো একজন দর্শক আছে, তার ফোনটিও নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দর্শক বলুন, কি জানতে চাচ্ছেন আপনি? কেমন আছেন আপনি? আমি অনেক ভালো আছি, অনেক ধন্যবাদ। আপনি আপনার প্রশ্নটি করতে পারেন। জি আপু, আমি কথা বলছিলাম রাজমিস্ত্রি মোহাম্মদ আব্দুল সামাদ, থানা বলমারী, জেলা ফরিদপুর থেকে। আচ্ছা আচ্ছা, জি বলুন। তো আপু শুনছি, দেখছি, ভালো লাগছে। তো আমার প্রশ্ন ছিল, আমি তো একজন পেশায় রাজমিস্ত্রি। তো ওই যে আমরা ধরেন যে অনেক সময় আমাদের 7-8 ঘন্টা রোদ্দুরে কাজ করতে হয়। তো আমি স্যারের কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আমার বয়স 26 বছর চলছে, তো এই উচ্চ রক্তচাপটা আমাদের শরীরে বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, আর আমরা কি করতে পারি? অতিরিক্ত ঘেমে গেলে তো আমরা আসলে ওই যে স্যালাইনটা বেশি খেয়ে থাকি, তো স্যালাইন বেশি খেলে কিনা আপনার এই কিডনির সমস্যা করে। তো এই বিষয়টা যদি স্যার একটু আলোচনা করতো। আমার রুমার কাকাও শুনছে, দেখছে।
দর্শক অনেক অনেক ধন্যবাদ আপনাকে, চমৎকার প্রশ্ন করেছেন এবং চমৎকার গুছিয়ে প্রশ্ন করেছেন। আমরা যদি স্যারের কাছে যাই আসলে ওনার উত্তরটা, কারণ হচ্ছে যে এটা একদমই আমরা হিট ওয়েভের মধ্যে গেলাম কিন্তু। জি তো হচ্ছে যে গরমে কিন্তু একটা মজার ব্যাপার, গরমে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে না, আচ্ছা শীতে বাড়ে কিন্তু। আচ্ছা আচ্ছা শীতে রক্তনালীগুলো সংকুচিত হয়ে যায়, তখন ব্লাড প্রেশার বাড়ে। আর গরমে হচ্ছে রক্তনালীগুলো প্রসারিত হয়ে যায়, তো হার্টের উপরে লোড বাড়ে কিন্তু ব্লাড প্রেশার বাড়ে না। তো এই জন্য হচ্ছে যে গরমে উনি বলছেন যে 7-8 ঘন্টা কাজ করে, তো এই যে হিট ওয়েভ যাচ্ছে, এখানে বলা হচ্ছে যে একদম প্রখর সূর্য তাপে একটানা না থাকার জন্য, বা তার যখনই খারাপ লাগবে তখনই একটু ছায়াতে যাওয়া, একটু শরীর মুছে নেওয়া, এগুলো বলা হচ্ছিল। তো এই ক্ষেত্রে যে উনি যে 7-8 ঘন্টা কাজ করে, এটার জন্য কিন্তু রক্তচাপ বাড়ার কথা না। কিন্তু উনি যেটি মানে ভয় পাচ্ছেন যে স্যালাইন যেহেতু বেশি এইবার খাওয়া হচ্ছে হচ্ছে। স্যালাইন, তো জি প্রথমে ঘাটতি হয় পানির, তারপর হচ্ছে লবণের। তো প্রথম পানির ঘাটতির জন্য কিন্তু সবসময় স্যালাইন না, এই গরমের জন্য যদি উনি খেয়ে থাকেন, সাধারণত দেখবেন যে যারা গরমে কাজ করছে তাদের প্রথমে হচ্ছে যে আমাদের মাংসপেশিগুলোর সংকোচন হয়, হিট ক্রাম্পস বলে। কেউ যদি বুঝতে পারে যে আমার সমস্ত শরীরের মাংসপেশিগুলো, বিশেষ করে যে মাংসপেশিগুলো আমরা কাজ করি হাতে, পায়ের এবং পেটের, এই মাংসপেশিগুলো যখন ক্রাম্প বা চাপ দিবে বা ব্যথা মনে হবে, সেই ক্ষেত্রে কিন্তু স্যালাইনের দরকার। আচ্ছা বাকি ক্ষেত্রে কিন্তু দরকার নেই। কিন্তু কারো যদি আবার ব্লাড প্রেশার ড্রপ করে, তার দরকার। কেউ যদি পড়ে যায়, অজ্ঞান হয়, তার হয়তো দরকার। কিন্তু সব মানুষের জন্য কিন্তু একটু ঘামলাম ওর স্যালাইন না, এটা পানি দিয়ে পূরণ করতে হবে। পানি দিয়ে পূরণ করার পরে যদি তার ঘাটতিটা না মেটে, খুব ক্লান্তি মনে হয়, একটু আবল তাবল মনে হচ্ছে, বা আমার খুবটা লাগছে, সেক্ষেত্রে কিন্তু আমি গরমে যাব ওর স্যালাইন খেয়ে গেলাম, বিশেষ করে যাদের ব্লাড প্রেশার বেশি আছে বা গরমে যেয়ে খেলাম, এদের সবার জন্য কিন্তু ওর স্যালাইন না, সাধারণ নর্মাল পানি যেটা আমরা স্বাভাবিক খেয়ে থাকি। অনেক ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানলাম। আমাদের আরও একটা বিরতি নেবার সময় হয়েছে। দর্শক দেখছেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। আরও একটা ছোট্ট বিরতি নেব, কিছুক্ষণ পরেই চলে আসবো, আমাদের সাথেই থাকবেন। দর্শক বিরতির পর আবারও ফিরে এলাম জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। কথা বলছি আজ উচ্চ রক্তচাপ এক নীরব ঘাতক। আমাদের সাথে আছেন প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডক্টর সমীর কুমার কুণ্ডু, সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে। আপনাদের ফোন পাচ্ছি, ফোনের অপেক্ষায় আবারও থাকবো। আর এর ফাঁকে জেনে নিচ্ছি স্যারের কাছে আরও কয়েকটা বিষয়, যেটি আসলে কিছুটা উত্থাপন করেছিলাম। রোগীরা প্রায় ভাবে যে আমি তো ভালোই আছি, আমার প্রেশার বেশি ছিল কিন্তু এখন আমি ওষুধ খাওয়ার পর কমে গেছে, এখন আর আমি ওষুধ খাই না, বা ওষুধ খেয়েছি অনেক বছর তো খেলাম, আমার আর কি খাওয়ার দরকার আছে। কিংবা অন্যভাবেও বলে থাকে যে ওষুধ খাই না, খাওয়া শুরু করলে তো সারা জীবন খেতে হবে। এই বিষয়টার উপরে যদি একটু আপনি এই দিয়ে আলোচনা যত জটিলতা কিন্তু এই গ্রুপটার কিন্তু বেশি, যে ওষুধ শুরু করলো, তারপর দেখা গেল মেপে নর্মাল হয়ে গেছে, কিন্তু সে বুঝতেই পারছে না যে তার ওষুধটা চিকিৎসক দিয়েছিল, যে তার লাইফস্টাইল বা নন ওষুধ ছাড়া যেগুলো, সেগুলোতে তার নিয়ন্ত্রণ হয়নি। তার যে রক্তচাপটা নিয়ন্ত্রণে আছে এখন, এটা কিন্তু ওই ওষুধের প্রভাবে। আচ্ছা, তারপর সে ওষুধ ছেড়ে দেওয়ার পরে দেখে আরে প্রেশার তো এখনো বাড়তেছে না, কিন্তু ওই যে ওষুধের ইফেক্টগুলো, এটা যখনই কেটে যাবে তখন তার আবার হঠাৎ করে রক্তচাপ বেড়ে যাবে। কাজেই কাউকে এটা চিকিৎসকের পরামর্শ ছাড়া ওষুধ হঠাৎ বন্ধ করা বা ডোজ পরিবর্তন করা বা অন্য গ্রুপে চলে যাওয়া অন্য একজনের দেখে ঠিক হবে না। কারণ চিকিৎসক তার সব কিছু বিচার করে, যে তার বয়স, সে রিপ্রোডাক্ট মানে এখন বাচ্চা উৎপাদন অবস্থায় আছে কিনা, তার অন্য কোনো ডিজিজ আছে কিনা, যেমন ডায়াবেটিস থাকলে একরকম, অ্যাজমা থাকলে একরকম, স্ট্রোক থাকলে একরকম, হার্টের অসুখ থাকলে একরকম, কিডনির অসুখ থাকলে একরকম, শরীরে লবণের মাত্রা বেশি থাকলে একরকম, পটাশিয়াম কম থাকলে একরকম। কারণ চিকিৎসক এগুলো বিচার করে দেয়, কিন্তু যে আরেকজন যে ওষুধ খাচ্ছে সেটা ফলো করা যাচ্ছে না। তাকে নিয়মিত ওষুধ খেতে হবে, এবং নিয়মিত মানে কি, একটা নির্দিষ্ট সময়ে। কারো যদি মনে হয় যে আমার রাতে খেলে সুবিধা, সে সেটা রাতেই খাবে। কারো যদি মনে হয় যে সকালে খেলে সুবিধা, সেটাই কিন্তু সকালেই খেতে হবে, কিন্তু একদিন সকালে বা একদিন রাতে না। কারণ ওষুধগুলোও কিন্তু আমাদের দেহঘড়ির মতো, ও কিন্তু একটা রিদম তৈরি করে ফেলে, কাজে এটা করা যাবে না। প্রাসঙ্গিকভাবে একটু জানতে চাই, যদি কখনো একজন ওষুধ মিস করে যায়, পরের দিন সকালে তার মনে পড়লো সে হয়তো প্রতি রাতে খায়, সেই ক্ষেত্রে সে কি করবে? একদিনে কি দুটো খাওয়ার কোনো হচ্ছে যে তাতে অসুবিধা হয় না, কিন্তু এটা যদি পরের দিনে চলে যায় তাহলে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। যে বডির একটা অ্যাডজাস্টমেন্ট আছে, কিন্তু ও কিন্তু এত সহজেই করে না। কাজেই উচিত হচ্ছে যখনই মনে পড়বে মিস ডোজটাকে খেয়ে ফেলা,
আচ্ছা। সে পরের দিনের ওই টাইমে যাওয়ার আগে এটাতে যাওয়ার কিছু হবে আগে, না। জি। আরেকটা বিষয় হচ্ছে যে একটা সময় আমরা ভাবতাম যে উচ্চ রক্তচাপ বুঝি বয়স্কদের হয় বা 50-এর পরে হয়, কিন্তু এখন তো আমরা দেখতে পাই খুব আর্লি স্টেজে হয়, এমনকি প্রেগনেন্সির সময়ও দেখতে পাই। তো এই বিষয়টা কি এবং কবে থেকে আসলে একজন মানুষের সচেতন হতে হবে তার প্রেশার যেমন বাচ্চাদের ক্ষেত্রে যেটা বলি, বাচ্চাদের কিন্তু জন্মগত একটা অসুখ আছে যেটাকে আমরা মেডিকেল টার্মে বলি কোয়াক্টেশন অ্যাওর্টা। যে আমাদের যে মহাধমনী আছে সে যখন বেঁকে আমাদের পেট দিয়ে পায়ের দিকে যাচ্ছে, ঠিক তার জায়গাতেই সে একটা বাধা বা ব্লকের তৈরি করে, যে একটা সেলফের মতো। সেখানে যখন রক্ত বাধা পায়, এটা কিন্তু জন্মগতভাবে, এটাকে আমরা কোয়াক্টেশন অ্যাওর্টা বলি। কাজে বাচ্চাদেরই কিন্তু এটা, যে বাচ্চাদের যদি আপনি রক্তচাপ দেখেন তাহলে কিন্তু এটা একটা মাথায় রাখতে হবে। তো এটা যে মাপবেন বুঝতে পারবেন কীভাবে, যে হাতের প্রেশারের থেকে পায়ের প্রেশার 20-এর কম থাকে, এবং দুই হাতের মধ্যেও তারতম্য হতে পারে, যে ডান হাতের থেকে বাম হাতে 20-এর কম হচ্ছে, তখন কিন্তু ডাক্তারকে সন্দেহ করতে হবে যে এই বাচ্চার বা এই মানুষটার কোয়াক্টেশন অফ অ্যাওর্টা আছে কিনা। সাধারণত আমরা বাচ্চাদের প্রেশার দেখি না বা দেখার জন্য চিকিৎসকের কাছে নিয়ে যাই না, সেই ক্ষেত্রে কখন বাচ্চাদের তো একটা উপসর্গ থাকে বা নাও থাকে, কিন্তু এটা কিন্তু একটা রুটিন প্র্যাকটিস হওয়া উচিত। তারপরে বাচ্চাদের যেটা হয় ঘন ঘন প্রস্রাবের ইনফেকশন হয়, যে গ্লোমেরুলোনেফ্রাইটিস, এটা কিন্তু বাচ্চাদের জন্য খুব বেশি হয়, এটা হতে পারে। আর যেটা বলছিলাম, কিন্তু বাচ্চাদের কিন্তু খেলার সুযোগ নাই, তার মানসিক বিকাশ নাই, তার খাবার যেটা, সে যে খাবার খাচ্ছে ফাস্ট ফুড, বেকারি ফুড এবং লবণ দেওয়া খাবার, সে কিন্তু স্বাভাবিক পানি খাচ্ছে না, সে খাচ্ছে এই কোমল পানীয়গুলো, যে আমরা যত খুশি করার চেষ্টা করছি বাচ্চাদের। এবং বাচ্চাদেরও কিন্তু ঘুম নাই, তার পড়ালেখার চাপ, তার ফার্স্ট হওয়ার চাপ, তার ভালো জায়গায় ভর্তি হওয়ার চাপ, এবং আমরা কিন্তু আমাদের স্বপ্নটা বাচ্চা দিয়ে দেখতে চাই। আমি ফার্স্ট না হইলেও আমার ছেলে ফার্স্ট হোক, আমি এটা হইতে পারিনি, ওকেই হইতে হবে, আমার স্বপ্নটা তাকে দেখানো যাবে না। ও এই যে দৌড়ের মধ্যে আছে, ওর কিন্তু খাবারের দিকটা, ওর শারীরিক দিকটা, ওর বিকালে খেলতে যাওয়া বা ওর একটা যে কোনো ধরনের একটা এক্সট্রা কারিকুলারের মধ্যে আমরা ঢুকাচ্ছি না, অলওয়েজ একটা প্রেশারের মধ্যে দিচ্ছি। এবং আমরা কিন্তু আমার বাচ্চাটাকে আরেক বাচ্চার সাথে কম্পেয়ার করছি, ও পারছে, ও ফার্স্ট হচ্ছে, ও করছে, ওরাও কিন্তু এই অবস্থায় আছে। কাজে এখান থেকে কিন্তু শুধু উচ্চ রক্তচাপ না, আর্লি এজে, আগে কিন্তু 40-এর আগে আমরা যখন ইন্টার্নি করছি ইসিজি করতাম না, এখন দেখবেন 5 বছরের বাচ্চার যদি অপারেশন করতে হয় তার একটা ইসিজিও করতে হচ্ছে, কারণ তার হয় জন্মগত হৃদরোগ আছে, না হলে যে রক্তচাপ বললাম, বা কোনো ধরনের কারণে কেউ কি রিস্ক নিচ্ছে না। কাজেই বয়সটা এখন কোনো ফ্যাক্টর না, যে কোনো বয়সেই হতে পারে। এই বয়স ছাড়া আর কোন কোন ফ্যাক্টর থাকলে তাকে আসলে সচেতন হতে হবে বা তার ঝুঁকি বেশি? সচেতনের মধ্যে বলি খুব সংক্ষেপে, যে যেগুলো 95% ক্ষেত্রে কিন্তু কারণই জানা যায় না, তার মানে পিছনে কোনো কারণ আছে যেটা জানি না। তার মধ্যে খুব সংক্ষেপে বলি যে আমরা কিন্তু এশিয়াতে থাকি, আমাদের এমনিতেই বেশি হয়। 2 নম্বর হচ্ছে আমাদের বংশগত কারণে। স্যার একটু থামাতে হচ্ছে আপনাকে, আমাদের সাথে একজন দর্শক আছে, ছোট্ট করে তার প্রশ্নটি নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, আমরা শুনতে পাচ্ছি আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষের দিকে, তাই চেষ্টা করবেন একটু সংক্ষেপে প্রশ্ন করতে। আপনি শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ, আপনারা দুজনকে আমার অসংখ্য শুভেচ্ছা। অনেক আমি গোপালগঞ্জ থেকে বলছি। জি বলুন, প্রশ্নটি বলুন। আমি একজন প্রেশারের রোগী, কিন্তু আমার প্রশ্ন ওটা না, আমার অনেকে দেখি আমাদের সামনে বা নিজেরও, যখন প্রেশার বেড়ে যায় তখন কি শুয়ে রাখা ভালো না তাকে বসিয়ে রাখা ভালো? জি, অনেক ধন্যবাদ। প্রথম হচ্ছে যে তাকে যত সম্ভব রেস্টে রাখা, মানে সেটা শোয়া বসার মধ্যে, মানে সে বসেও কিন্তু চিন্তা থেকে সরতে পারে, রেস্ট নিলেই হলো। যে হঠাৎ করে অ্যাংজাইটি, হঠাৎ করে একটা তার পরিশ্রম যে কোনো কারণে বেড়ে যেতে পারে, কাজে এই ক্ষেত্রে তার বিশ্রাম নেওয়া উচিত এবং মনটাকে শান্ত রাখা উচিত। যে প্রেশার বাড়ছে, কিছু হবে না, যে তুমি ঠান্ডা থাকো। এই সময় মানুষ প্যানিক হয়ে যায়, কেউ দেখা গেল তেঁতুল খুঁজতে দৌড়াচ্ছে, কেউ হয়তো লেবু খুঁজতে দৌড়াচ্ছে, এই তেঁতুল খেলে কমবে। আসলে তেঁতুলের সাথে এই প্রেশার বাড়াটার কোনো সম্পর্ক নাই। তো ধন্যবাদ দর্শককে, যে সে রিল্যাক্স থাকলেই হবে, যে মেন্টালি রিল্যাক্স, যে আমার প্রেশারটা কমে যাবে, এটা মনে করলে কিন্তু কমে যাবে। অনেক সময় দেখা যায় আশেপাশের থেকে মানুষ এসে সাহস দিতে এসে বারবার কথা বলছে। আর শুয়ে পড়াটা কখন, যদি হঠাৎ করে কারো ব্লাড প্রেশার কমে যায়, তাহলে শুয়ে পড়লে তার বাড়তে পারে, এবং তার পায়ের দিকটা যদি উঁচু করে রাখে তাহলে ব্লাড প্রেশারটা বাড়তে পারে। কিন্তু ব্লাড প্রেশার যার বেশি বেড়ে গেল হঠাৎ করে, এটা পশ্চারের সাথে সম্পর্ক নেই, রেস্ট নিলেই হবে, কমে যাবে। কুল ডাউন, কুল ডাউন, কুল ডাউন। আর রিস্কের মধ্যে বলছিলাম যে আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের জেনেটিক্স, আমাদের পরিবার যদি থাকে, আর হচ্ছে পুরুষদের একটু আগে হয়, এটা আমরা পরিবর্তন করতে পারি না। কিন্তু যেগুলো পারি, আমাদের নেশাগুলো, তামাকের সকল বর্জন করতে হবে, সিগারেট, বিড়ি, জর্দা, গুল, এভরিথিং। আমাদের কিন্তু মদ্যপানের হার খুব বেশি,
কারণ আমরা কিন্তু দেখছি যে আমাদের দেশের একটা ফ্যাক্টরিতে দেশি মদের কিন্তু প্রচুর লাভ দেখছি। তাহলে দেশি মদের যদি এই চাহিদা হয়, যেটা নামই জানে না কেউ, কিন্তু তাহলে বিদেশি মদের চাহিদাটা কত, এটা কিন্তু খুব প্রভাব ফেলছে আমাদের। তারপরে বিভিন্ন ধরনের নেশা, ড্রাগস, সেটা। তারপরে হচ্ছে যে কারো যদি ডায়াবেটিস থাকে নিয়ন্ত্রণ করতে হবে, রক্তের চর্বি থাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীরের অতিরিক্ত ওজন এটাকে নিয়ন্ত্রণ করতে হবে, শরীরে তার ঘুম বিশ্রামটা এটা নিতে হবে, যে রাতে তার 7 ঘন্টার বেশি ঘুমাইতে হবে, তার স্ট্রেস বাদ দিতে হবে, খাদ্যাভ্যাস। অনেক সময় দেখা যায় যে টানা রাতে 7 ঘন্টা সে ঘুমাতে পারছে না, সেক্ষেত্রে কি এটি দুপুরে এবং রাতে যদি ভাগ করে নেয় তাহলে কি এটা থেকে আসলে ঘুম কিন্তু এরকম টাইমিং না, ঘুম হচ্ছে যে আমার বডি সিস্টেম, আমার এনভায়রনমেন্টের সাথে, যে আমাদের যে হরমোনগুলো তৈরি হয়, কিছু আর্লি নাইটে হয়, কিছু লেট নাইটে হয়। এটা কিন্তু সার্কাডিয়ান রিদম বলি, যে আমার দেহ ঘড়িটা এটাও একটা ঘড়ি, ও ক্লক ওয়াইজ মেনটেন করে, যে আমি সারা রাত ঘুমাইলাম না সারাদিন ঘুমাইলাম, এটা কিন্তু বায়োলজি মেনটেন করবে না। এবং যখন কেউ এক দেশ থেকে আরেক দেশে আসে তারও কিন্তু এটা অ্যাডজাস্ট হতে সময় লাগে, কারণ তার বায়োলজিক্যাল ক্লকটা চেঞ্জ হচ্ছে না। অনেক অনেক ধন্যবাদ স্যার, আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এত চমৎকারভাবে সব আলোচনা করার জন্য। ধন্যবাদ আপনাকে এবং চ্যানেল 24। জি, দর্শক দেখছিলেন জিসকা ফার্মাসিউটিক্যালস নিবেদিত পিউলি মেডিকেল 24। অনেক চমৎকার আলোচনা হয়েছে উচ্চ রক্তচাপ একটি নীরব ঘাতক নিয়ে। আপনারা চাইলে এই অনুষ্ঠানটি ফেসবুকে এবং ইউটিউবে পাবেন এবং পরবর্তীতে আপনাদের পরিচিত জনের সাথে শেয়ার করতে পারবেন। আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে চলে আসবে মেডিকেল 24। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।